जय विवेकानन्द सूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने তাপহারিণী। পূজনীয় স্বামী চেতনানন্দজি মহারাজের রচনা প্রাচীন সাধুদের কথা, প্রথম খণ্ড, গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 17। স্বামী মাধবানন্দ। অদ্বৈত আশ্রমের এই উৎসর্গীকরণ অনুষ্ঠানের সময়ে প্রায় 200 সন্ন্যাসী এসেছিলেন। তাদের প্রাতরাশ প্রস্তুত করার জন্য আমরা একজন খাদ্যদ্রব্য সরবরাহকারীকে দায়িত্ব দিয়েছিলাম। আমার উপর ভার পড়েছিল স্বামী মাধবানন্দজি এবং অন্য প্রবীণ মহারাজদের খাবার পরিবেশন করার। বেলুড় মঠে মহারাজের সেবককে আমি পূর্বেই ফোন করেছিলাম এবং তিনি আমাকে মহারাজের প্রাতরাশের দৈনন্দিন খাদ্য তালিকা বলে দিয়েছিলেন। সেই মতো আমরা ব্রিটানিয়া, ক্রিম ক্র্যাকার, বিস্কুট, সন্দেশ এবং অন্যান্য জিনিস কিনেছিলাম। যখন প্রাতরাশ পরিবেশন করা হলো, স্বামী মাধবানন্দজি মন্তব্য করেছিলেন, হায় ভগবান, আমি যেখানেই যাই আমাকে একই খাবার খেতে হয়। ব্যাপারটা কি? এসব ছেলে আমাকে একটু মুখ বদলাতে পর্যন্ত দেবে না। জীবনমুক্ত পুরুষের পক্ষে নিয়মের বন্ধনে আবদ্ধ থাকা কষ্টকর, কিন্তু আমরা তার স্বাস্থ্যের দিকটাই ভেবেছিলাম। যাই হোক, আমরা অন্যান্য জিনিসও যা দিয়েছিলাম তিনি তা আনন্দ করে খেলেন। অদ্বৈত আশ্রমে যখন প্রথম যোগদান করি তখন আমি প্রুফ দেখার কাজ করতাম। যখনই আমার মনে কোনো প্রশ্ন জাগত আমি স্বামী গম্ভীরানন্দজিকে জিজ্ঞাসা করতাম। একদিন তিনি আমাকে বললেন, আমি মায়াবতী যাচ্ছি, স্বামীজির কমপ্লিট ওয়ার্কস এর কোথাও যদি তোমার কোনো সন্দেহ বা প্রশ্ন জাগে তাহলে স্বামী মাধবানন্দজিকে সে বিষয়ে জিজ্ঞাসা করবে। রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য সম্বন্ধে স্বামী মাধবানন্দজি ছিলেন বিশেষজ্ঞ। স্বামীজির জন্ম শতবার্ষিকীর সময়ে আমরা স্বামীজির একটি অপ্রকাশিত চিঠি পেয়েছিলাম। চিঠিটি তিনি মন্মথনাথ ভট্টাচার্যকে বাংলায় লিখেছিলেন। স্বামীজির কমপ্লিট ওয়ার্কসে প্রকাশের জন্য স্বামী গম্ভীরানন্দজি সেটি ইংরেজিতে অনুবাদ করেন এবং স্বামী মাধবানন্দজির অনুমোদনের জন্য সেটি তাঁর কাছে পাঠিয়েছিলেন। স্বামী মাধবানন্দজি অনুবাদটি ভালোভাবে খুঁটিয়ে দেখে প্রকাশের জন্য আবার অদ্বৈত আশ্রমে ফেরত পাঠান। অনেকে ধারণাই করতে পারবেন না কিভাবে রামকৃষ্ণ সংঘের এসব বিশিষ্ট সন্ন্যাসী নীরবে এবং লোকচক্ষুর অন্তরালে স্বামীজির কাজ করে গিয়েছেন। 1963 সালে বেলুড় মঠে ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রে আমার যাওয়ার কথা ছিল, কিন্তু স্বামী গম্ভীরানন্দজি আমাকে বললেন যে স্বামীজির জন্ম শতবার্ষিকীর জন্য আমার যাওয়া সম্ভবপর হবে না। স্বামীজির কমপ্লিট ওয়ার্কসের শতবার্ষিকী সংস্করণ প্রকাশের প্রস্তুতি, স্বামীজির 75টি আলোকচিত্রের মুদ্রণের কাজ এবং পার্ক সার্কাসে একটি বইমেলার আয়োজন বিষয়ে আমরা অত্যন্ত ব্যস্ত ছিলাম। যাই হোক, আমি বেলুড় মঠে গিয়ে স্বামী মাধবানন্দজিকে বলেছিলাম, পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি আমাকে বলেছেন এবছর ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রে আসা স্থগিত রেখে স্বামীজির কাজ করে যেতে। স্বামী মাধবানন্দজি তৎক্ষণাৎ বললেন, গম্ভীরানন্দ ঠিক কথাই বলেছে, স্বামীজির কাজ করো। যদি তুমি 1 বছর দেরিতে ব্রহ্মচর্য ব্রত পাও তাহলে ভেবো না যে তুমি একজন জুনিয়র সাধু হয়ে যাবে।
সন্ন্যাস এবং ব্রহ্মচর্য ব্রত হলো আনুষ্ঠানিক ব্যাপার, আসল হলো ঈশ্বরকে উপলব্ধি করা। তুমি কি জানো কে সিনিয়র কে জুনিয়র? যে ঠাকুরের কাছের লোক সেই হলো সিনিয়র। সঙ্ঘে যে বেশি দিন আছে সেই সিনিয়র, তা নয়। সঙ্ঘে যে বেশি দিন আছে সেই সিনিয়র, তা নয়। স্বামী মাধবানন্দজি রামকৃষ্ণ সংঘের সংঘগুরু পদে আসীন হওয়ার পর বেলুড় মঠে দীক্ষা দিতে আরম্ভ করলেন। রেঙ্গুনে তোলা মহারাজের একটি পুরানো আলোকচিত্র আমরা জোগাড় করেছিলাম এবং সেটাই তার শিষ্যদের কাছে বিক্রি করা হতো। তার সঙ্গে আমি সম্পূর্ণ অসংকোচে কথা বলতাম। সেই কারণে একদিন আমি তাকে বললাম যে একটা নূতন ছবি তোলার জন্য আমি কলকাতা থেকে একজন চিত্রগ্রাহককে নিয়ে আসব। প্রথমে তিনি ফটো তুলতে দিতে রাজি হননি, কিন্তু তার প্রধান সেবক যখন অনুরোধ করলেন তিনি অনিচ্ছুকভাবে সম্মতি দিলেন। তিনি প্রচার এবং আড়ম্বর বিমুখ ছিলেন। একদিন বিকালে চিত্রগ্রাহককে সঙ্গে করে আমি বেলুড় মঠে গেলাম। আমার স্পষ্ট মনে পড়ে কি নিস্পৃহভাবে তার হাফ হাতা ফতুয়া পাল্টে গেরুয়া পাঞ্জাবি এবং চাদর গায়ে দিয়ে তার ঘরের দক্ষিণ দিকের বারান্দায় একটা আসনে তিনি উপবেশন করেছিলেন। দুর্ভাগ্যবশত তার ছবি তোলার ব্যাপারে অদৃষ্ট আমাদের সহায় হয়নি, কারণ তার চশমার কাঁচ ছিল পুরু, যার ফলে তার চোখের ওপর আলো ঠিকরে পড়ছিল। পরে আর একজন চিত্রগ্রাহককে সঙ্গে নিয়ে আমি বেলুড় মঠে গেলাম। এবার আমরা লেন্স ছাড়া ফ্রেম নিয়ে গিয়েছিলাম। শ্রী রামকৃষ্ণ যেমন আড়াআড়ি পা মুড়ে বসতেন, মহারাজ সেভাবে একটি আসনে বসলেন। তার পায়ের পাতা দুটি দেখা যাচ্ছিল না, কারণ ডান পায়ের পাতাটি তার বাম হাঁটুর নিচে ছিল। যাতে তার দুটি পায়ের পাতায় দৃষ্টিগোচর হয় সেরকমভাবে বসার জন্য আমি তাকে অনুরোধ জানালে তিনি আমাকে মৃদু তিরস্কার করলেন এবং তারপর আমার কথা মতো বসলেন। আমি সতর্কভাবে তার চাদরটা ঠিক করে দিলাম, যাতে তার দীক্ষিত ব্যক্তিরা ছবিতে তাদের গুরুদেবের চরণ যুগল স্পর্শ করতে পারেন। আমি যখন তাকে কাঁচবিহীন চশমার ফ্রেমটি পরতে বললাম, তিনি অসম্মত হয়ে মন্তব্য করলেন, ইট উইল বি আনন্যাচারাল। তখন আমি আবার তাকে চশমা খুলে ফেলতে অনুরোধ করলাম, কারণ তার চোখ দুটি আদৌ দৃষ্টিগোচর হচ্ছিল না। আমি চেয়েছিলাম তার শিষ্যেরা যাতে ছবিতে তার চোখ দুটি দেখতে পান। আমি যে রকম বললাম তিনি অনিচ্ছুকভাবে তা করতে রাজি হলেন। চিত্রগ্রাহক তখন তার চোখের উপরে চশমার ফ্রেমটি পরিয়ে ছবি তোলেন। মনে হয় সেসব ফটোর নেগেটিভ এবং প্রিন্ট এখনও অদ্বৈত আশ্রমে আছে। সঙ্ঘে যোগদানের পর আমি অন্যান্য সাধুর কাছে স্বামী মাধবানন্দজি সম্পর্কে অনেক সুন্দর সুন্দর ঘটনা শুনেছি। তার ব্যক্তিগত জীবন সম্বন্ধে তিনি খুব চাপা ছিলেন এবং সর্বোপরি অযাচিতভাবে উপদেশ দেওয়া তার স্বভাব বিরুদ্ধ ছিল। একটা কথা আছে, ব্রেভিটি ইজ দ্য সোল অফ উইট। বাক স্বল্পতা হলো বুদ্ধিমত্তার পরিচায়ক। কেউ কোনো প্রশ্ন করলে তিনি একটি কি দুটি কথাই তার জবাব দিতেন। আমরা তার কাছ থেকে কিছু শুনবার জন্য সব সময় উদগ্রীব হয়ে থাকতাম। 1962 সালে নতুন দীক্ষাপ্রাপ্ত ব্রহ্মচারীদের সামনে স্বামী মাধবানন্দজি বাংলায় সংক্ষেপে কিছু কথা বলেন। আমার এক সতীর্থ সন্ন্যাসী সেগুলি তার দিনলিপিতে লিপিবদ্ধ করে রাখেন এবং আমি তার নকল আমার দিনলিপিতে লিখে রাখি। কথাগুলি এখানে উল্লেখ করছি। 1.
যে যতটা পারে ততটা যেন সংঘের সেবা করে। সব সময় নিজের কন্ট্রিবিউশন দেওয়ার চেষ্টা করতে হবে। 2, যেখানে নিজের ইন্টারেস্ট ও সংঘের ইন্টারেস্ট এর মধ্যে সংঘাত আসবে, তখন নিজের স্বার্থ ত্যাগ করা উচিত। ফলে নিজের ও সংঘের উভয়ের মঙ্গল হবে। নিজের অহংকার সম্পূর্ণ বিনাশ সম্ভব না হলেও এভাবে বহুল বিনাশ সম্ভব। 3, পরস্পরের মধ্যে ভালোবাসার সম্বন্ধ চাই। এ ভাব স্বামীজি দিয়ে গিয়েছেন এবং অবশ্য পালনীয় ও অনুকরণীয়। নিজেদের দোষ ত্রুটি উপেক্ষা করে ভালো গুণই দেখতে হবে। নেগেটিভ না দেখে পজিটিভ সাইড নেওয়া উচিত, তাই কল্যাণকর। কাপস হাফ ফুল ভার্সেস হাফ এমটির মধ্যে হাফ ফুল ভাবই গ্রহণীয়। 4, প্রত্যেক কাজই দায়িত্বপূর্ণ ও গুরুত্বপূর্ণ। কাজের মধ্যে ছোট বড় ভেদ নেই। ঘড়ির ক্ষুদ্র অংশ ও বৃহৎ অংশ উভয়ই ঘড়ির পক্ষে সমান প্রয়োজনীয়। উভয়ের ওপরই ঘড়ির সময়দান নির্ভর করে। সেরকম এ সংঘের প্রত্যেক অংশ সমভাবে এসেন্সিয়াল। 5, কমফোর্টস মানুষকে বড় করে না, মানুষের জীবনই মানুষকে বড় করে। সেজন্য কমফোর্টসের উপর বেশি মনোনিবেশ না করাই উচিত। কমফোর্টস যদি সহজলভ্য হয় তবে গ্রহণীয়, নচেৎ দুঃখের কোনোই কারণ নেই। মঠের প্রথম অবস্থায় আজকের তুলনায় আরাম উপকরণ অল্পই ছিল। আমাদের আদর্শ প্লেন লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং। 6, স্বামীজি বলেছেন ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। এ কথাটা এখন খুব বেশি শোনা যায় না। কর্মকালে মনে করতে হবে ঠাকুরের সেবা হচ্ছে। ভালো করে কাজ করলে জপ ধ্যানও ভালো হবে। 7, জপ ধ্যান কর্ম পাঠ ও শরীর রক্ষা এগুলি এককালে সাধন করার চেষ্টা করা উচিত। সমন্বয়ের দ্বারা সুন্দর ও উত্তম ফল লাভ হয়, চরিত্রের বিকাশ হয়। 8, আমাদের জীবনে কোনো আল্টেরিয়ার মোটিভ, ক্ষুদ্র ভোগ বাসনা, ক্ষমতা লাভ, মান যশ অর্জন প্রভৃতি নেই। গড রিয়েলাইজেশনই প্রধান আদর্শ ও অভিপ্রায়। সুতরাং তাকে খুব অন্তরের সঙ্গে যত্নের সঙ্গে ভজনা করা চাই। যতকাল তাঁর ভজনা করব ততকালই তা হবে সিনসিয়ার, আর্নেস্ট। এ ভাব থাকা চাই। তার দর্শন লাভ তাঁর কৃপার উপর নির্ভর করে। তিনি শেষকালে কৃপা নিশ্চয়ই করবেন, এ সত্য। 9, আশ্চর্যকর কিছু করা উদ্দেশ্য নয়, ওয়ান্ডারফুলি শাইন করার প্রয়োজন নেই। নিজের শক্তি অনুযায়ী দায়িত্বশীল হয়ে সংঘের সেবা করলেই তা হবে সাবস্ট্যান্সিয়াল। তার মধ্যেই আমাদের গৃহত্যাগের ও সন্ন্যাস জীবনের সার্থকতা থাকবে এবং সমাজেরও কল্যাণ হবে। 10, অন্যান্য ধর্ম সম্প্রদায়ের মধ্যে থাকে 2-4 জন মহাপুরুষ, কিন্তু আমাদের সঙ্ঘের মধ্যে রয়েছেন স্বয়ং ঈশ্বর ঠাকুর। এই জন্যই আমরা ধন্য। তিনি কৃপা করে তার কাছে এনেছেন, নতুবা সন্ন্যাস জীবন সহজ নয়, বরং দুর্লভ। 11, আদর্শ লাভ 2-4 দিনে হয় না। দীর্ঘকাল স্টেডিলি, সিনসিয়ারলি অর আর্নেস্টলি তা করতে হয়, তবেই ফুলফিলমেন্ট আসে। যখনই স্বামী মাধবানন্দজির কোনো রচনা অথবা তাঁর সম্পর্কে কোনো লেখা দেখি, আমি খুব মন দিয়ে তা পড়ি। 1956 সালে স্যান্টা বারবারা বেদান্ত মন্দিরের উৎসর্গীকরণ উপলক্ষে স্বামী মাধবানন্দজি আমেরিকায় এসেছিলেন। সেই অনুষ্ঠানে তিনি একটি ভাষণ দেন। 1956 সালের 12 ফেব্রুয়ারি হলিউড মন্দিরে প্রদত্ত সেই বক্তৃতাটি বেদান্ত অ্যান্ড দ্য ওয়েস্ট
পত্রিকায় 1959 সালের জানুয়ারি মাসে সংখ্যা 135 বিবেকানন্দ অ্যান্ড হিজ মেসেজ শিরোনামে প্রকাশিত হয়। আমি সেই প্রবন্ধ বাংলায় অনুবাদ করি এবং 1368 সনের মাঘ মাসের উদ্বোধনে তা প্রকাশিত হয়। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।